বুধবারের মধ্যেই জামায়াত নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। যে কোনো দল নিষিদ্ধের সিদ্ধান্ত নির্বাহী আদেশের মাধ্যমেই হয় বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী আরও বলেন, জামায়াতকে নিষিদ্ধ করলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসব এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো কি বলে বিচার বিভাগীয় আদেশে হয়। কোন মন্ত্রণালয় থেকে হবে এটা? তো যা বলছিলাম, বুধবারের মধ্যে নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এ নিয়ে আলাপ করে চলুন। আমাদের সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তরে। নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। এই নির্বাহী আদেশটা কি এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে তা হয়? নির্বাহী আদেশটি হচ্ছে সরকারের প্রশাসনিক ডিপার্টমেন্ট, প্রশাসনিক বিভাগ থেকে যে আদেশটি হয় সেটাকে আমরা নির্বাহী আদেশ বলে থাকি। প্রজ্ঞাপনের মাধ্যমে আদেশটি জারি করা হয়। এখন কী প্রক্রিয়ায় হবে এটা কিন্তু মাননীয় আইনমন্ত্রী আজকে বলেছেন যে উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসে সেটি ঠিক করবেন। এখন ধরুন এখানে দুই তিনটি জিনিস রয়েছে। একটা হচ্ছে জামাত ইসলামীকে নিবন্ধন নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু একটি হাইকোর্ট ডিভিশনের রায়ে। সেই রায়ে যখন তাদের নিবন্ধন নিষিদ্ধ ঘোষণা করা হলো, নিবন্ধন বাতিল করা হলো, তখন কিন্তু নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন বাতিল করে দিল। এরপর বেশ কয়েকটি যুদ্ধ অপরাধ মামলায় সেখানে জামাতকেও কিন্তু যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তারা তখন যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিল। সেই দুইটা জিনিস কিন্তু আমাদের জন্য খুবই প্রণিধানযোগ্য ইনস্ট্রুমেন্ট। এখন আমি বলবো যে নির্বাহী আদেশের নিবন্ধন নিষিদ্ধ এবং যুদ্ধ অপরাধ মামলায় তাদেরকে যুদ্ধ অপরাধের সাথে জড়িত বলে রায় আসছে। এই দুইটি ইনস্ট্রুমেন্টকে সামনে রেখেই কিন্তু আমাদের প্রশাসনিক যে সিদ্ধান্ত আসতে যাচ্ছে প্রজ্ঞাপন, সেটা নেওয়া যাবে। এখন প্রসিডিউরাল বিষয়টা হচ্ছে যে মাননীয় মন্ত্রী, দুই মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বসবেন, তারা একটি প্রজ্ঞাপন জারি করবেন। সেই প্রজ্ঞাপনে জামাতকে নিষিদ্ধ করা হবে এবং জামাত শিবির দুটিকে নিষিদ্ধ করা হবে এবং নিষিদ্ধ করতে যেয়ে যে টার্মস কন্ডিশনগুলি থাকবে, তারা কি কি করতে পারবে কি কি করতে পারবে না, এইগুলিও কিন্তু এই প্রজ্ঞাপনে বলা থাকবে না। কিন্তু এই ক্ষেত্রে মানে সরকারের নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আইনগত কোনো ধরনের বাধা আছে কিনা এবং নিষিদ্ধ হবার পর জামায়াতের আদালতে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? জামাতকে নিষিদ্ধ করতে আইনগত কোনো বাধা নেই, বরঞ্চ আইনগত দিক থেকে এটি স্ট্রং যুক্তি রয়েছে জামাতকে নিষিদ্ধ করার। যে দুইটি কারণ আমি ইতিমধ্যে বললাম। এছাড়াও তারা দেখা যাচ্ছে যে তারা আমাদের যে রাষ্ট্রীয় সংবিধান, সেই সংবিধানকেও কিন্তু তারা লঙ্ঘন করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কারণ যদিও আমাদের সংবিধানে কিন্তু ধর্ম ব্যবহার করা যাবে না কোনো রাজনৈতিক কার্যে। আপনার আর্টিকেল 12 আমার সামনে আছে, এখানে বলা হচ্ছে ধর্মনিরপেক্ষতার নীতি বাস্তবায়ন করবে রাষ্ট্র। সেখানে সর্বপ্রকার সাম্প্রদায়িকতা থাকতে পারবে না। রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান করা যাবে না। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার করা যাবে না। কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নিপীড়ন করা যাবে না। এটা বিলোপ করা হবে। এটা হবে রাষ্ট্রের স্টেট প্রিন্সিপাল, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এবং এইগুলিকে কেন্দ্র করে জামাত সাম্প্রতিককালে জামাত শিবির যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, যে রাষ্ট্রীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে, এটা আমরা সবাই জানি। সুতরাং যে ধর্মকে তারা ব্যবহার করে তারা একটি রাজনীতিক উদ্দেশ্য পালন করে যাচ্ছে, সেটা বরঞ্চ তাদের বিপক্ষে ব্যবহার করার সুযোগ রয়েছে। এছাড়াও 1971 সালের পর 72 সাল থেকে 75 সাল পর্যন্ত 15ই আগস্ট পর্যন্ত কিন্তু জামাতের রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। সেই হিসাবে কিন্তু জামাত কোনো রাজনীতি করতে পারতো না। 77 সালে জিয়াউর রহমান আসার পর আপনার ওই ধর্মভিত্তিক রাজনীতি উনি চালু করলেন, রাষ্ট্র ধর্মকে ইসলাম করলেন এবং ধর্মভিত্তিক রাজনীতি চালু করলেন। তখনই জামাত এখানে প্রকাশিত হলো। আরেকটি জিনিস রয়েছে যে জামাত কিন্তু দেখেন একটি বিদেশি দলের শাখা এখানে, যে তারা জামাত ইসলামী বাংলাদেশ লিখে থাকে। এটা হিন্দুস্তান থেকে প্রথম হয় জামাত ইসলামী হিন্দ,
সেখান থেকে পাকিস্তান, তারপরে এটা জামাতে ইসলামী বাংলাদেশ, এই দিকগুলি রয়েছে। এছাড়াও যুদ্ধ অপরাধের কথা তো আগেই বললাম যে তারা যুদ্ধ অপরাধের বিভিন্ন কর্মকাণ্ডেও জড়িত ছিল। সব মিলিয়ে এই জিনিসগুলি সরকারের সামনে, নির্বাহী বিভাগের সামনে থাকবে এবং আমার মনে হয় যে তারা এই বিষয়গুলিকে এনেই জামাতকে নিষিদ্ধ করবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে কোনো দলকে নিষিদ্ধ করা নিয়ে কি বলা আছে? আরপিওতে অলরেডি তারা নিষিদ্ধ আছে। আরপিও আগে আমি বলেছি যে হাইকোর্ট ডিভিশনের একটি রায় ছিল, সেই রায়ে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। সেই নিবন্ধন বাতিলের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলি আনা হয়েছিল যে জামাত আইন প্রণয়নের ক্ষেত্রে বা জনগণের যে সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বা আইন প্রণয়নের ক্ষেত্রে পার্লামেন্টের যে একটি সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে, সেই বিষয়টাকে তারা স্বীকার করে না। যেহেতু তারা স্বীকার করে না, সুতরাং তারা আরপিওতে এই বিধিনিষেধগুলি থাকার কারণে আরপিওতে তাদের নিবন্ধনটা কিন্তু বহু আগেই বাতিল করা হয়েছে, যার ফলে গত 2টা বা 3টা পার্লামেন্ট ইলেকশনে কিন্তু তারা জামাত ইসলামের নামে তারা কোনো পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। তাদের যে প্রতীক ছিল দাড়িপাল্লা, সেই প্রতীকটাও কিন্তু তাদের জন্য নিষিদ্ধ আছে। সুতরাং তারা এই 2টা পার্লামেন্ট নির্বাচনে অনেকে অংশগ্রহণ হয়তো করেছে, কিন্তু জামাতের নামে তারা করতে পারে নাই। তারা অংশগ্রহণ করেছে তারা বিভিন্ন হয় বিএনপির প্রতীকে অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা অংশগ্রহণ করেছে। কিন্তু একটা প্রশ্ন আমি করেছিলাম যেটার উত্তরটি আসলে নেওয়া হয়নি, সেটি হচ্ছে যে নিষিদ্ধ হবার পর তারা কি আদালতে যেতে পারবে কিনা এই বিষয়ে। এটার উত্তর আমি পজিটিভ দিব, কারণ যে কোনো সরকারি প্রজ্ঞাপন বা নির্বাহী আদেশে যখন কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ডেফিনেটলি তার আদালতে যাওয়ার অধিকার থাকবে। আমি বলবো না তার আদালতে যাওয়ার অধিকার থাকবে না, কিন্তু আদালত সার্বিক দিক বিবেচনা করে হয়তো আদালত সিদ্ধান্ত নেবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয় পরিষ্কার হলো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার প্রসঙ্গে আলোচনা হচ্ছিল তার সাথে বিস্তারিত।